প্রথমে প্রথম আলো বার্তার পর্দা সবাইকে জানাই, আমাদের সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আমি একটা করে এমন প্রতিবেদন দিই যেটা আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, আর চিন্তারও ব্যাপার আছে। তবে হ্যাঁ, তার আগে বলে রাখি, আগামীকাল লোকনাথ বাবার 135তম তিরোধান দিবস। নজর রাখবেন, প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি লাইভ হবে সেই লোকনাথ বাবার পুজো, লোকনাথ বাবার আরতি। আপনারা সরাসরি চোখ রাখবেন আগামীকাল প্রথম আলো বার্তার পর্দায়। আজকে প্রথম আলো বার্তার পর্দায় প্রথম হেডলাইন থাকছে, ট্রেনের টিকিট কেটেও উঠতে পারল না যাত্রীরা, বিক্ষোভ। আজকের প্রতিবেদনের হেডলাইন এটাই, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। যেটা আপনাদের বললাম যে ট্রেনের টিকিট কেটেও ট্রেনে উঠতে পারল না যাত্রীরা, বিক্ষোভ। ট্রেনে উত্তাল জনতা, বন্ধ করে দিল ট্রেন। কোথায় জানেন? দীঘা। হ্যাঁ, দীঘায় যে জগন্নাথ ধাম হয়েছে, এত ভিড় হচ্ছে, মানুষ উঠতে পারছে না। আমি আসছি মূল পর্বে। নন্দকুমার, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই ব্যাপক ভিড় লেগেই রয়েছে। ট্রেন থেকে বাস হয়ে ভিড় টইটুম্বর। এমনকি পরিস্থিতি, দীঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটেও ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারলেন না বহু যাত্রী। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্টেশন ম্যানেজারের সামনে। বিক্ষোভে সামিল হলেন যাত্রীরা। সোমবার সকালে, অর্থাৎ আজকে সকালবেলা, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার স্টেশনে রেল যাত্রীদের বিক্ষোভে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। উল্লেখ, পাঁশকুড়া দীঘা রেলপথে দীঘা যাওয়া এবং আসার জন্য ট্রেনের সংখ্যা খুবই কম। দুটি এক্সপ্রেস ট্রেন থাকলেও তা প্রতিনিয়ত লেটে চলে। ফলে লোকাল ট্রেনগুলিতে ভরসা সাধারণ যাত্রীদের, আর তাতে প্রত্যেক দিন বাদুর ঝোলা ভিড়। আজকে সকালবেলায় সোমবার নন্দকুমার স্টেশন থেকে দীঘা যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন কয়েকশো যাত্রী। এদিকে পাঁশকুড়া থেকে ট্রেন ভর্তি হয়ে আসায় নন্দকুমার স্টেশনে ট্রেনে উঠতে পারলেন না বহু যাত্রী। যাত্রীরা খেপে গেলেন, উত্তাল হয়ে গেলেন, কারণ দীঘা যাওয়ার জন্য। হ্যাঁ, দীঘায় যে মন্দির হয়েছে, জগন্নাথ ধাম হয়েছে, সেখানে সেই ভক্তরা যাবার জন্য প্রত্যেকটা ট্রেনে বাদুর ঝোলা ভিড়। আর সেখানে আজকে সকালবেলায় সেই ট্রেন ঢুকে দিল সেই স্টেশনে, যেখানে তারা ভরসা করেছিল যে নন্দকুমার থেকে তারা দীঘায় যাবে। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল এবং স্টেশন ম্যানেজার কি বললেন, সেই ম্যাডাম, স্টেশন ম্যানেজার এবং ভক্তরা, যাত্রীরা কি বলল। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এইবার আসি অন্য খবরে। একবারে স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই রিগিং মাস্টার বললেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী সেই কল্যাণ ব্যানার্জি অমিত শাহকে রিগিং মাস্টার বলে আখ্যা দিলেন। আমি আসছি মূল পর্বে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, এখানে এসে পায়েলঘাটে জঙ্গি ঢুকলো কিভাবে, তার প্রশ্ন সেই অমিত শাহের দিকে ছুড়ে দিলেন। কয়েকজন জঙ্গি এলো, গুলি করে মেরে তারা হাঁটতে হাঁটতে চলে গেল। আর নরেন্দ্র মোদী, অমিত শাহ ঘুমোচ্ছিলেন। বিএসএফ কোথায় ছিল? এত সিআইএসএফ, এত বিএসএফ পশ্চিমবঙ্গে ঢিল পড়লেই চলে আসে। পাকিস্তান কি নতুন জঙ্গি দেশ নাকি? নরেন্দ্র মোদী অমিত শাহকে বলবে, তারপর আমরা জানাবো। অপদার্থ দুটো লোক এর আগে 2024 বলেছিল এবার 400। কি হলো? সবচেয়ে বেশি রিগিং করেছে অমিত শাহ ও রিগিং মাস্টার। গুজরাটে কম রিগিং করেছে। অপারেশন সিঁদুর করতে হলো কেন? ওদের ব্যর্থতার জন্যই অপারেশন
পশ্চিমবঙ্গে বলছে তো, একবার সংসদে অধিবেশনে পহেলগাম নিয়ে বলুন, তারপর দেখবেন অপারেশন মোদি করে দিয়েছে, অপারেশন অমিত শাহ হয়ে গেছে। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, এই আওয়াজ তুললেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবং ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে। কি বললেন সেই পহেলগাম নিয়ে কল্যাণ ব্যানার্জি, সাংসদ কল্যাণ ব্যানার্জি, সরাসরি শুনুন আমাদের পর্দায়। দেখুন, পর কলকাতায় পর আগুন লেগেছে, আজকেও আগুন লেগেছে। কোথায় জানেন? বড় বাজারে, মেছুয়া বাজারে। হ্যাঁ, আমি আসছি মূল পর্বে। বড় বাজারে, মেছুয়া বাজারে আগুনের স্মৃতি এখনো টাটকা। 14 জনের মৃত্যু হয়েছিল, হোটেল অগ্নিদগ্ধ হয়ে। শহরে আবার দেখা গেল বড় বাজারে সেই ছবি। ফের শহরে এক হোটেল ভয়াবহ আগুন লাগলো। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার শরৎ বসু রোডে একটি হোটেলে অগ্নিকাণ্ড। সেই সময় হোটেলে আটকে পড়েন অন্তত 50 জন। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। হতাহতের কোনো খবর নেই। জানা গেছে রবিবার রাত 1টা নাগাদ আচমকাই হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গোটা হোটেলকে গ্রাস করে নেয়। সেই সময় হোটেলে ছিলেন অন্তত 50 জন। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তাই আরো বাড়ে দমকলের সংখ্যা। শেষমেশ দমকলের 5টি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চিন্তা করতে পারছেন, রাত্রির 1টার সময়, গতকাল রাত্রির 1টার সময় হোটেলে মানুষ যখন ঘুমোচ্ছে, 50 জন ছিল। এর আগেও কলকাতার বড় বাজারে, মেছুয়া বাজারে আগুন লাগলো, 14 জন মারা গেল। আবার গতকাল রাতে শরৎ বসু রোডে সেই কনফারেন্স রুমে, হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগলো। সেই দৃশ্য দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল। প্রথম আলো বার্তার প্রতিনিধির ক্যামেরায় সরাসরি ধরে এলো সেই আগুনের দৃশ্য, কিভাবে কনফারেন্স রুমে আগুন লাগলো এবং অত রাতে, গভীর রাতে মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, সেই সময় হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগলো। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এইবার আসছি সেই বীরভূম, আবার সেই অনুব্রত মণ্ডল, আবার সেই গুড় বাতাসা। হ্যাঁ, তৃণমূলের দাপুটে অনুব্রত মণ্ডল এখনো ধরা ছোঁয়ার বাইরে। রামপুরহাটে ধিক্কার মিছিল আজ বেরোলো। সিপিআইএম বিরাট মিছিল বার করলো। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। আসুন মূল পর্বে। বোলপুর থানার আইসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি তার মা ও স্ত্রীকে নিয়ে টার্গেট করে কুরুচিকর ভাষা, এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। অভিযোগের তীর সরাসরি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা বিক্রমজিৎ সাহের দিকে। এই ঘটনার পরই সরব হয়েছে সিপিআইএম। দলের তরফে দাবি উঠেছে অবিলম্বে তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। তাদের অভিযোগ, চাকরি প্রার্থীদের ন্যায্য দাবি আন্দোলনে কলকাতার রাস্তায় বসে থাকা শিক্ষকদের উপর খাকি ড্রেস পরা পুলিশ অমানবিক লাঠিচার্জ করছে, অথচ অনুব্রত মণ্ডল তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে কোন রকম কার্যকর করছে না। এইবার দেখুন, গতকাল ছাত্র পরিষদে বিক্রমজিৎ সাউ আবার সেই অনুব্রত মণ্ডলকে নকল করে আইসিকে ফের দিলেন। আর দল কি করলো? তৃণমূল দল কি করলো? সেই বিক্রমজিৎ সাউ যে ছাত্র পরিষদের একটা পদে আছে, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো। দল সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল। এইবার দেখুন যে সিপিআইএম এর যারা সে মিছিল করেছে অনুব্রতর এগেনস্টে, বিপরীতে যেভাবে অনুব্রত মণ্ডল ফোনে সে অশ্লীল ভাষা প্রয়োগ করেছে, ভীষণভাবে ভাইরাল হয়েছে। এবার তারা কি বলল আমাদের প্রতিনিধিকে, প্রথম আলো বার্তার পর্দার ক্যামেরায় তারা কি বলল সরাসরি শুনুন। এবার আপনাদের নিয়েছি নদিয়া জেলায়। হ্যাঁ, ঢাক ঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিল কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী। আমি আসছি মূল পর্বে।
আজকে ঢাক ঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিলেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাক ঢোল বাজিয়ে দেবগ্রাম দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে 12 নম্বর জাতীয় সড়ক ধরে ভিডিও অফিস মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এই দিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মী ইচ্ছায় উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সেখানে প্রার্থী আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললেন তার জয় সম্পর্কে। এটা উপনির্বাচন, হ্যাঁ, তার জয় সম্পর্কে কি বললেন সরাসরি শুনুন। তাহলে দেখলেন আজ খারাপ ভালো মিশিয়ে সব রকম প্রতিবেদন দিলাম। তবে আবার বলছি, আগামীকাল 135তম শ্রী শ্রী লোকনাথ বাবা তিরোধান দিবস। আপনারা প্রথম আলো বার্তার পর্দার লাইভে থাকবেন, কারণ সরাসরি লাইভ হবে সেই লোকনাথ বাবার সেই পুজো। আর আজকের হেডলাইন থাকছে প্রথম আলো বার্তার পর্দায়, ট্রেনের টিকিট কেটেও যাত্রীরা উঠতে পারলো না ট্রেনে। এটাই থাকছে আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।